সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যার অবস্থানে ভালোভাবে আছো, সচেতন আছো। কিন্তু এই সচেতনতার পাশাপাশি আমাদের কিন্তু নিজেদের স্বাস্থ্য নিয়ে যেমন চিন্তা করতে হবে, নিজেদের যেমন সুস্থ রাখতে হবে, তেমনই আশেপাশে যারা আছেন সকলকেই নিজেরা সচেতন থেকে সুস্থ রাখতে হবে। এর পাশাপাশি তোমাদের পড়াশোনাটাও করতে হবে। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু সবসময় অনলাইন ক্লাস কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছি। তো অনার্স তৃতীয় বর্ষের আমি তোমাদের অ্যাটমিক এবং মলিকুলার ফিজিক্স কোর্সটা পড়াচ্ছিলাম, এবং এই কোর্সের আমি যদি চিন্তা করি তাহলে আমি প্রথম যে অধ্যায়টা আছে মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। তো আসলে অনার্সের যে পদার্থবিজ্ঞানের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের একটা বড় অংশ জুড়ে আছে ইলেকট্রনিক্স অংশটা। তো আমি যতদিন তোমাদের ক্লাসটা নিয়মিত না হচ্ছে, অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, ততদিন পর্যন্ত একই সাথে অ্যাটমিক এবং মলিকুলার ফিজিক্স এবং একই সাথে ইলেকট্রনিক্সের যে অংশটা আছে সেই অংশটা তোমাদের একটু দেখিয়ে দিতে চেষ্টা করব। যেখানে তোমরা তোমাদের বোঝার দরকার সেই অংশটা আমি তোমাদের ট্রাই করব বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে এই করোনাকালীন সময়েও ঘরে বসে থেকে তোমরা তোমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। এক্ষেত্রে আমরা দেখো প্রযুক্তিটাকে কত সুন্দরভাবে কাজে লাগাতে পারছি। আগে মোবাইল মানেই আমরা চিন্তা করতাম শুধু কথা বলা, পরবর্তীতে সেটা দিয়ে ছবি তোলার মাঝে চলে এসেছিল। এখন কিন্তু আস্তে আস্তে পড়াশোনাটাকেও মোবাইলের মাধ্যমেও যে করা যাচ্ছে মোবাইল ব্যবহার করে, সেটা কিন্তু আমাদের সামনে এটা কিন্তু প্রমাণ চলে আসলো। তো যাই হোক, ইলেকট্রনিক্সের যে অংশটা আছে, ইলেকট্রনিক্স অংশটা কিন্তু একই সাথে একটু কঠিন চাপ, আবার খুব মজার একটা বিষয়। কারণ আমরা কিন্তু ফিজিক্সের অনেক অংশ জুড়ে চিত্রটাকে প্রাধান্য দিয়ে পড়তে চেষ্টা করি, বা চিত্রটাকে প্রাধান্য দিয়ে সার্কিট ডায়াগ্রাম দিয়ে কিন্তু আমরা বুঝি। তো ইলেকট্রনিক্সের ম্যাক্সিমাম অংশটা জুড়েই আছে এই তোমার বিভিন্ন সার্কিট ডায়াগ্রাম, এবং পরবর্তীতে তোমার কিভাবে কাজ করছে আমার এসি ডিসি, এবং তোমার বিভিন্ন ধরনের শর্ট সার্কিট, অ্যাক্টিভ উপাদান, প্যাসিভ উপাদান, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমার ইলেকট্রনিক্স অংশটাতে মূলত চলে এসেছে। এবং এখান থেকে আমরা বিভিন্ন প্রকার ডায়োড, ট্রায়োড, তার পরবর্তীতে অ্যাম্পলিফায়ারের অংশগুলো, পুরো একটা তোমার চিন্তা করা যায় যে অনেক বড় একটা অংশ জুড়ে কিন্তু ইলেকট্রনিক্সের অংশটা আমাদের আছে। তো এটা জানার ক্ষেত্রে আমাদের মূল যে বিষয়টা, এই অধ্যায়টার ক্ষেত্রে আমাদের কিন্তু জানতে হবে আগে বেসিক বিষয়গুলো। আজকের ক্লাসটাতে আমি তোমাদের সামনে বেসিক বিষয়গুলো তুলে ধরবো। বেসিক বিষয় বলতে আসলে আমি জাস্ট তোমাদের সংজ্ঞাগুলো বুঝিয়ে দেব। যেহেতু অনলাইন ক্লাস, সেহেতু প্রথম দিকে আমি তোমাদের চিত্রটা এঁকে দিতে পারছি না, বা বিভিন্ন প্রতীকগুলো এঁকে দিচ্ছি না। কিন্তু পরবর্তী যখনই আমার সামনের ক্লাসের দিকে এগিয়ে যাব, তখন আমরা প্রতীকগুলো দেখব। কারণ আমাদের প্র্যাকটিক্যাল হোক বা যে কোনো সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে আমি যদি প্রতীকগুলো না জানি কোনটা কি, তাহলে কিন্তু আমাদের জন্য বুঝতে বা সেটা নিজের মতো করে সাজিয়ে নিতে আমাদের একটু সমস্যা হবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের একদম বেসিক বিষয় থেকে শুরু করছি। সেই বেসিক বিষয় প্রথমেই যে অংশটা চলে আসে ইলেকট্রনিক্স, তৃতীয় বর্ষের ইলেকট্রনিক্স পড়ার ক্ষেত্রে আমার এসি এবং ডিসি নিয়ে কথাটা চলে আসবে। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তোমার এসি এবং ডিসি কিন্তু আমরা আগেও পড়েছি। ডিসি মানেই তোমার ডিরেক্ট কারেন্ট, এবং এসি মানেই অল্টারনেটিং কারেন্ট। এবং এক্ষেত্রে কিন্তু আমি তোমাদের ফিগারটা অনেক আগে একবার দেখিয়ে দিয়েছিলাম। আমরা যখন দ্বিতীয় বর্ষের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়েছি, তখনও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে একটা জিনিস যে তোমার ডিসির ক্ষেত্রে কিন্তু সর্বদা একই দিকে প্রবাহিত হবে, এবং এর একটা
একটা যে টার্মিনাল হবে সেই টার্মিনালটা পজিটিভ এবং অন্য টার্মিনালটা হচ্ছে গিয়ে নেগেটিভ। দেখা যাচ্ছে যে আমি যদি ডিসির ক্ষেত্রে আমার এই হাতের পেনটাকে টার্মিনালের প্রান্ত চিন্তা করি, তাহলে হচ্ছে একটা আমি যদি এই পাশ থেকে তোমার পজিটিভ চিন্তা করি, তাহলে অন্য পাশটাকে হচ্ছে গিয়ে আমার নেগেটিভ চিন্তা করতে হবে। এবং সাধারণত অধিকাংশ যে ইলেকট্রনিক্স সার্কিট এবং হচ্ছে ডিভাইস, সেগুলো কিন্তু ডিসিতেই কাজ করে, এটা একটা বিষয়। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে তোমার ধারকের মধ্য দিয়ে ডিসি কিন্তু মানে ডিরেক্ট কারেন্ট কিন্তু চলাচলে বাধাপ্রাপ্ত হয়। তাহলে ক্যাপাসিটরের মধ্য দিয়ে আমার যে ডিরেক্ট কারেন্ট সেটা কি করতে পারে, যখন গমন করবে বা যখন পাস করবে, তখন সে কি হচ্ছে ক্যাপাসিটরের যে ধর্মটা আছে সেই ধর্মটার জন্য কি হচ্ছে এর মধ্য দিয়ে যে ডিরেক্ট কারেন্টটা আছে সেই কারেন্টটা চলাচলটা বাধাপ্রাপ্ত হবে। ডিসির ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা জেনে ফেললাম। পরবর্তী অংশটায় আমি তোমাদের যদি অল্টারনেটিং কারেন্টের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছিল, আমরা এটা আগেও জানি যে একটা নির্দিষ্ট সময় পর পর সে কি করছে, দিকটাকে পরিবর্তন করছে। তো এখানে পরিবর্তনটা কী রকম হচ্ছে, বিপরীতমুখী হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের তোমার অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে বলা হয়। তো পজিটিভ এবং নেগেটিভ হিসেবে এর কোনো টার্মিনাল বা প্রান্ত সুনির্দিষ্ট করা নেই। এখানে দেখা হচ্ছে যে এই ক্ষেত্রে আমার যে গ্রাফিক্যাল ফিগারটা আসে সেটা একটা হচ্ছে তোমার তরঙ্গ সমীকরণের দ্বারাও কিন্তু অনেকটা প্রকাশ করা যায়। এবং এইটার ক্ষেত্রে আমার বিস্তার, কম্পাঙ্ক এবং দশাটা থাকাটা হচ্ছে স্বাভাবিক। এখানে একটা কথা, আমার ডিসির ক্ষেত্রে কি বলা ছিল যে তোমার ধারকের মধ্য দিয়ে যদি ডিসি কারেন্টও প্রবাহিত হয়, তাহলে সেই ডিসি কারেন্টটা কি হচ্ছে ধারকের মধ্য দিয়ে প্রবাহের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু তোমার ধারকের মধ্য দিয়ে কিন্তু এসি কারেন্ট যখন চলাচল হচ্ছে তখন কিন্তু সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে না। এবং এই একটা উদাহরণ কিন্তু আমরা মানে এসি কারেন্টের অনবরত উদাহরণ দিতে পারছি। সেটা হচ্ছে বাসা বাড়িতে যে আমরা বিদ্যুৎটা ব্যবহার করছি, সেখানে হচ্ছে তোমার সরবরাহিত ভোল্টেজটা কি বলা হয় 220 ভোল্ট। এটা একটা কমন তোমার আমরা প্র্যাকটিক্যাল কোশ্চেন, যেটা 220 ভোল্ট। এবং এখানে এসি প্রকৃতিটা তোমার হচ্ছে বিদ্যুতে কী ধরনের অল্টারনেটিং কারেন্ট হয় এবং একটা নির্দিষ্ট সময় পর পর কী করছে, সে তার দিকটাকে পরিবর্তন করছে। তাহলে ডিসি কি, এসি কি, সেই অংশটা আমরা সংজ্ঞাটা থেকে জানলাম। এর পরবর্তীতে আরও কিছু বেসিক সংজ্ঞা আছে যে সংজ্ঞাগুলো আমাদের পড়তে হবে। এখানে মানে এটা পড়তে হবে বলতে গেলে হচ্ছে তোমাদের আসলে বোঝার জন্য, তোমাদের সামনের যখন আমরা হচ্ছে গ্রাফিক্যাল বিভিন্ন মানে ফিগার বেসড কোশ্চেনগুলো পড়বো বা বুঝতে চেষ্টা করব, তখন আমাদের এই সবগুলো বিষয়ই মোটামুটি ধাপে ধাপে চলে আসবে। এর পরবর্তীতে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে। ওপেন সার্কিট বিষয়টা কি সেটা যদি আমি চিন্তা করি, দেখো ওপেন মানে যখন কোনো সার্কিটের সোর্সটাকে প্রত্যেকটা সার্কিটে তো একটা সোর্স থাকবে, তো যখন কোনো সার্কিটের তোমার সোর্সের এক টার্মিনাল থেকে ভোল্টেজটাকে আমি প্রবাহিত করব এবং প্রবাহিত হয়ে সেটা সম্পূর্ণভাবে সার্কিটটা ঘুরে আবার ওই টার্মিনালে কি করছে, ফিরে আসতে পারবে না। ফিরে আসতে না পারার কারণে সেটাকে বলা হচ্ছে তোমার ওপেন সার্কিট। তাহলে আবার বলছি যে এই ক্ষেত্রে যখন প্রবাহটা প্রদান করা হবে, তখন সার্কিটের সোর্স থেকে যে প্রবাহটা প্রদান করা হলো, তখন কি করা হচ্ছে যে ভোল্টেজটা প্রদান করা হলো, এই ভোল্টেজটা তোমার প্রবাহিত হয়ে সম্পূর্ণ সার্কিটটা ঘুরে কিন্তু সেটা কি করতে আসবে, এই যে প্রথম যে মূল বিন্দুটা আছে, মূল যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানে ফিরে যদি আসতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে ওপেন সার্কিট। এবং অর্থাৎ এই ক্ষেত্রে কি করা হচ্ছে, কোনো সার্কিটে কোথাও কোনো পার্টস নষ্ট যদি হয়ে যায়, তাহলে তোমার কারেন্ট যে চলাচল হবে সেই কারেন্ট চলাচলে তোমার বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তার মানে ওপেন সার্কিটের ক্ষেত্রে হচ্ছে যদি তোমার মাঝখানে কোনো পার্টস নষ্ট হয়ে যায়, তাহলে সেখান থেকে তোমার যে প্রবাহটা চলবে বা কারেন্টটা চলবে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, প্রতিবন্ধকতার সৃষ্টিটা হয়ে যাচ্ছে। এর পরবর্তী অংশটা শর্ট সার্কিটের অংশটা তো আমরা জানি যে কোনো সার্কিটটা কি করা হচ্ছে, যে কোনো পার্টস খুব ত্রুটির কারণে তার
ভোল্টেজটা নির্দিষ্ট পথে প্রবাহিত না হয়ে সোর্সের যদি অন্য এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আমার শর্ট সার্কিট বলা হচ্ছে। মানে সে হচ্ছে যে দিক দিয়ে যাওয়ার কথা সেই দিক দিয়ে না গিয়ে হচ্ছে সে কি করলো, তার বিকল্প একটা পথ বেছে নিল প্রবাহটা। তো এই বিষয়গুলো আমার ওপেন সার্কিট, শর্ট সার্কিট চলে আসলো। এর পরবর্তী অংশটায় চলে আসলো, যখনই একটা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব, এই সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের তোমার প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিছু অ্যাক্টিভ উপাদান থাকবে, কিছু প্যাসিভ উপাদান থাকবে। তো তেমনইভাবে ইলেকট্রনিক্সের যে সার্কিটগুলো আছে, ইলেকট্রনিক্সের সার্কিটগুলোর ক্ষেত্রেও তোমার অ্যাক্টিভ উপাদান এবং প্যাসিভ উপাদান থাকে। তো এই ক্ষেত্রে অ্যাক্টিভ উপাদান, একটা সার্কিটে অ্যাক্টিভ উপাদানগুলো কী কী হতে পারে, প্যাসিভ উপাদানগুলো কী কী হতে পারে, সেই বিষয়টা আমাদের জানতে হবে। প্যাসিভ উপাদানগুলো যেমন হচ্ছে একটা সার্কিটে যে ধারক, তারপর মানে হচ্ছে এখানে ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে, রেজিস্ট্যান্স ইউজ করা হচ্ছে, তোমার হচ্ছে আবেশক ইউজ করা হচ্ছে প্রভৃতি, এগুলো হচ্ছে গিয়ে তোমার প্যাসিভ উপাদান। আর অ্যাক্টিভ উপাদান যেগুলো, সেগুলোর মাঝে আছে তোমার হচ্ছে ডায়োড আছে, ট্রায়োড আছে, ট্রানজিস্টর আছে, তোমার হচ্ছে ইউজেটি ব্যবহার করা হচ্ছে, ফ্যাট ব্যবহার করা হচ্ছে, মসফেট ব্যবহার করা হচ্ছে। এই যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয়ই হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভ উপাদান। তাহলে একটা সার্কিটের আমার প্যাসিভ উপাদানগুলোর ক্ষেত্রে আমার কি বলা হচ্ছে যে এখানে তোমার ধারক, রোধক এগুলোকে বলা হচ্ছে, তারপরে হচ্ছে তোমার আবেশকটাকে বলা হচ্ছে তোমার প্যাসিভ উপাদান। আর এই ক্ষেত্রে আবার ট্রানজিস্টর, আবার বলা হচ্ছে ট্রায়োড, ফ্যাট, মসফেট, ইউজেটি, বিজেটি, এই ধরনের যে অংশগুলো আছে, এই ধরনের ছোট ছোট ডিভাইসগুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিভ উপাদান। এখন আমরা কিন্তু যখন বিশেষ করে বলা হচ্ছে যে ক্লাস 10 এর আগে থেকেও এখন বিভিন্ন বিজ্ঞান মেলা হয়, তো বাচ্চারা কিন্তু রোধ সম্পর্কে জানে, এবং তোমাদেরকে যতই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, রোধ নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি। রোধটা কি বলা হচ্ছিল, যে বাধাটা দিচ্ছে, মানে তোমার বিদ্যুৎ চলাচলে যখন হচ্ছে তোমার বাধা হয়, তো প্রতিটি পদার্থে, এই যে পদার্থের যে একটা নিজস্ব ধর্ম, সে কী করছে, বাধা প্রদান করছে, এটাই হচ্ছে গিয়ে তোমার রোধ। এবং এই রোধ পরিবাহীর কম, কিন্তু অপরিবাহী পদার্থের ক্ষেত্রে বেশি। তো রোধের প্রতীক বিভিন্ন, এই রোধের প্রতীকগুলো আমরা জানি, পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয়, তোমার হচ্ছে পরিবর্তনশীল রোধের প্রতীকগুলো কেমন সেটাও আমরা জানি। তো পরবর্তী অংশটায় যদি আমি যাই, ধারক, বাংলা যদি চিন্তা করি তাহলে বাংলায় কি বলা হচ্ছে, ধারক মানে কি, ধারণ করা। সে ক্যাপাসিটরটা কি করছে, যে এটা তড়িৎ ক্ষেত্র আকারে তড়িৎ শক্তিটাকে সঞ্চয় করে রাখে। কেন সঞ্চয় করে রাখে, এবং এটা সঞ্চয় করে রেখে পরবর্তীতে সে নিয়মিতভাবে সঞ্চয় করবে, ছেড়ে দিবে, সঞ্চয় করবে, ছেড়ে দিবে। মানে হচ্ছে কি, যে সে প্রিজার্ভ করে রাখছে, পরবর্তীতে যখন সার্কিটের দরকার হচ্ছে তখন সে আবার কি করছে, তার ওই প্রিজার্ভ অংশটা থেকেই, সার্কিটটা থেকে সে কি করছে, তোমার তড়িৎ শক্তিটাকে প্রয়োজনে সরবরাহ করছে। এই যে এক্ষেত্রে যে শক্তিটা সঞ্চয় করে রাখা, এই সঞ্চয় করে রাখাটাকে বলা হচ্ছে ধারকের চার্জিং। ধারকের চার্জিং তাহলে কি, সেটা আমরা জানলাম। এখন ধারক নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি, আগেও পড়েছি। কেন একটা ইলেকট্রনিক্স সার্কিটে আমরা ধারক ব্যবহার করে থাকি, সেটা একটা কারণ। কারণ আমরা যখনই কোনো ইলেকট্রনিক্স সার্কিট অঙ্কন করতে যাব, তখন কিন্তু আমার হচ্ছে প্রতিটা বাড়তি কোনো কিছুই, সার্কিটটাকে ছোট করার জন্য, ডিভাইসটাকে ছোট করার জন্য আমরা কিন্তু বাড়তি তেমন কিছুই ব্যবহার করি না। যত প্রযুক্তি উন্নত হচ্ছে, আইসির ব্যবহার, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা খুব ছোট্ট পরিসরে অনেক বেশি কাজ করতে পারি। তেমনইভাবে এই যে সার্কিটটাতে, একটা সার্কিটে ক্যাপাসিটর বা ধারক আমি কেন ব্যবহার করি, সেটা একটা চিন্তা করা হয়। তো এটা যদি আমি ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে একটা সার্কিটের এসি যে সিগন্যালকে ফিল্টার করা হয়, এসি সিগন্যালকে আমি ফিল্টার করে, তার জন্য কিন্তু মানে ফিল্টার করার মাধ্যমে কি করা হচ্ছে, সেটাকে আরও
তোমার কি বিশুদ্ধ করা হয় বলতে গেলে। এসি সিগন্যালকে ফিল্টার করতে আমি ধারকের ব্যবহার করি। যেমন হচ্ছে তোমার কি করা হচ্ছে যে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে এসি তোমার এসি ঢেউ বা রিপলকে পাওয়ার জন্য তোমার কম্পিউটার সার্কিটে তোমার এসি নয়েজকে বিদরিত করতে মূলত হচ্ছে ধারকটা ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা ব্যবহার করা হয় কেন, যে একটা সার্কিটকে অন্য সার্কিটের সাথে যুক্ত করার জন্য। একটা সার্কিটকে আমি কি করব, আরেকটা সার্কিটের সাথে যখন যুক্ত করব সেই ক্ষেত্রে ধারকের একটা পরিচিত কাজ করে এবং সেটা তখন কি করে, কাপলিং হিসেবে কাজ করে, কাপলার মানে আটকে রাখে। এক্ষেত্রে তোমার এই যে ধারকটা, সেই ধারকটাকে আমার বলা হচ্ছে কাপলিং ক্যাপাসিটর। ক্লিয়ার কথাটা, যে একটা ধারকটা আরেকটা ধারকের সাথে সংযুক্ত করছে বা কাপল করে রাখছে। তারপরে হচ্ছে ধারকের মাঝে একটা কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম ডিসি কারেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম, যে ডিসি কারেন্টটা ধারকের মধ্য দিয়ে চলাচলের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, কিন্তু এসিটা যেহেতু বাধাপ্রাপ্ত হয় না, তাই এসির ক্ষেত্রে, এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ধারকটা অধিক পরিমাণে ব্যবহার করে থাকি। এছাড়াও সার্কিটে ভোল্টেজের উঠানামা হলে ধারক তাতে বাধা দেয় এবং ধারকীয় বা হচ্ছে ক্যাপাসিটিভিটি রিঅ্যাকট্যান্স বা তোমার এক্সি নামে পরিচিত হয়। তার মানে সার্কিটের মধ্য দিয়ে যদি অধিক ভোল্টেজ উঠানামা করে তাহলে সার্কিটের তোমার কি বলবো এটাকে, সার্কিটটাকে হচ্ছে ঠিক রাখার জন্য কিন্তু ধারকটা কি করছে, যে তাতে বাধা প্রদান করছে। যেহেতু বাধা প্রদান করছে তাহলে এই ক্ষেত্রে ধারকটা অনেকটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। যেহেতু ধারকটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, সেখানে আমরা এখানে বলতে পারছি তোমার যে ক্যাপাসিটিভিটি রেজিস্ট্যান্স, এবং এইটাকে আমরা এক্স সি দিয়ে প্রকাশ করছি, এবং এক্স সি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ওমেগা সি। এখানে ওমেগাটা কি, এসি সিগন্যালের কৌণিক কম্পাঙ্ক। ওমেগাটাকে কিন্তু আমরা কি করি, সবসময় কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দিয়ে প্রকাশ করে থাকি। তো এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ধারক পেয়ে থাকি, তবে হচ্ছে তোমার এখানে ইলেকট্রোলাইটিক ছাড়া অন্য যে কোনো তোমার যে ইলেকট্রোলাইটিক যে ক্যাপাসিটর আছে সেটা ছাড়া অন্য যে কোনোটির ক্ষেত্রে টার্মিনাল পয়েন্ট দুইটাকে তোমার সার্কিটের যে কোনো দিকে যুক্ত করা হয়। কিন্তু তোমার হচ্ছে এটা আমি বললাম যে ইলেকট্রোলাইট ছাড়া যে ক্যাপাসিটরগুলো আছে, এবং যেসব সার্কিটে ডিসি বা পালসেটিং প্রবাহটা তোমার প্রবাহিত হয় সেগুলোতে হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটা তোমার ব্যবহৃত হয়ে থাকে, এবং হচ্ছে তোমার এই ক্ষেত্রে আমার হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ইউজ করা অনেক বেশি সুবিধাজনক। তার পরবর্তী অংশটায় যদি আমি যাই, আজকের মানে ক্লাসটা মূলত ভাষামূলক, আসলে তেমন কিছু বোঝানোরও নেই, মানে তোমাদের ফিগার এঁকে যে আমি দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব সেটা আমার নেক্সট ক্লাসে গিয়ে করতে হবে, জাস্ট ভাষাটা বলে দিচ্ছি। এর পরবর্তী অংশটায় চলে আসছে ইন্ডাক্টর বা হচ্ছে আবেশক বা তো এখানে এই ক্ষেত্রে আমাদের কেমন হয় আবেশকটা, যে আবেশকটা কি করে, একটা সার্কিটে তড়িৎচুম্বক শক্তিকে সঞ্চয় করে এবং সেটাও কি সময় মতো ছেড়ে দিচ্ছে। তো আবেশক দ্বারা কি করা হচ্ছে, এসি প্রবাহ পরিবর্তন রোধ করার সামর্থ্যকে তোমার আবেশিকতা বলা হয়। আবেশকের মধ্য দিয়ে ডিসি অনায়াসে পার হতে পারে, কিন্তু পরবর্তী প্রবাহ বা এসি বাধাপ্রাপ্ত হয়। এসি যত দ্রুত পরিবর্তন হবে আবেশকের মাঝে তত বেশি বাধাপ্রাপ্ত হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমার তোমার প্রথম অংশটা ক্যাপাসিটরের ক্ষেত্রে তোমার কি বলা হচ্ছিল যে ব্যবহারের উদ্দেশ্যটা, এখানে একটা বিপরীত অংশ চলে আসলো, যে ধারকের ক্ষেত্রে বলা হচ্ছিল যে ধারক তো যখন ডিসির ভিতর দিয়ে যাচ্ছে তখন ডিসিটার প্রবাহটাকে বাধাপ্রাপ্ত করছে, কিন্তু যখনই আবেশকের কথা বা ইন্ডাক্টরের কথা চিন্তা করা হচ্ছে, ইন্ডাক্টর কিন্তু হচ্ছে পুরোপুরি বিপরীত হয়ে গেল। বিপরীত হয়ে গেল কি, এই ক্ষেত্রে ডিসিটা অনায়াসে পার হয়ে যাচ্ছে, ডিসি কারেন্টটাও অনায়াসে পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে এসি কারেন্ট আছে সেই এসি কারেন্টটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে চলাচলের সময় বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং বাধাপ্রাপ্ত হওয়ার ফলে তোমার কি হচ্ছে, যে ঠিক প্রবাহটা ঠিক মতো যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে কি করা হচ্ছে, যে এই এসি কারেন্টটা যত দ্রুত পরিবর্তিত হচ্ছে, অল্টারনেটিং কারেন্টটা যত দ্রুত পরিবর্তিত হয়, তোমার বাধাপ্রাপ্তটাও
তত বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই অংশটা জানলাম। এরপরে কি চলে আসে, আমি আগেই একবার বলেছিলাম, প্রতিরোধ। কোনো সার্কিটের রোধক, ধারক এবং আবেশকের যে মোট বাধা, সেটাই হচ্ছে গিয়ে ওই সার্কিটের তোমার ইম্পিডেন্স বা হচ্ছে প্রতিরোধ। তার মানে কি, একটা সার্কিটে আমার ব্যবহার হতে থাকে রোধক, একটা সার্কিটে ধারক ব্যবহার হতে পারে, একটা সার্কিটে আবেশক ব্যবহার হতে পারে। এই যে তিনটা অংশ মিলে যে মোট বাধাটা দিচ্ছে, এই বাধার সম্মিলিত পরিমাপটাই হচ্ছে গিয়ে তোমার ইম্পিডেন্স। এবং ইম্পিডেন্সটাকে আমরা কিন্তু জেড এর মাধ্যমে প্রকাশ করে থাকি। তাহলে আমি প্রতিরোধ বা ইম্পিডেন্স সম্পর্কে জানলাম। এর পরবর্তী অংশটায় আমাদের থার্ড ইয়ারের ইলেকট্রনিক্স অংশটা একটা বড় অংশ জুড়ে হচ্ছে ট্রান্সফরমারের কথাটা বলা হয়ে থাকে। কারণ আমরা পরীক্ষাগারে যখনই কোনো তোমার হচ্ছে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, এখানে হচ্ছে আমরা ট্রান্সফরমারটা ব্যবহার করে থাকি। তো ট্রান্সফরমারটা কি? ট্রান্সফরমার হচ্ছে তোমার এসি বিদ্যুৎ শক্তিকে এক সার্কিট থেকে অন্য সার্কিটে কি করছে, স্থানান্তর করছে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, যে অংশে ভোল্টেজটা প্রয়োগ করা হয় তাকে বলা হচ্ছে তোমার প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েল, এবং যে অংশ দিয়ে ভোল্টেজটা নির্গত হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল বা হচ্ছে তোমার গৌণ অংশ বা সেকেন্ডারি অংশ বলা হয়ে থাকে। তার মানে আবার বলা হচ্ছে যে ট্রান্সফরমারের ক্ষেত্রে একদিক দিয়ে আমি এসি বিদ্যুৎ এক সার্কিটের এক অংশ দিয়ে প্রবাহিত করব এবং অন্য পাশ দিয়ে তোমার কি করে হচ্ছে অন্য সার্কিটে সেটাকে স্থানান্তর করব। এই ক্ষেত্রে একটা বিষয় থাকে আমার, ট্রান্সফরমার আবার দুই প্রকারের, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে গিয়ে তোমার কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারটা তোমার হচ্ছে মূলত ভোল্টেজ বাড়ানো এবং কমানোর উপর ডিপেন্ড করে। কখন হচ্ছে ভোল্টেজ বাড়ালে কি হবে, ভোল্টেজ কমালে কি হবে, সেটা কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমার ভোল্টেজটা, নিম্ন ভোল্টেজটাকে উচ্চ ভোল্টেজ মানে ভোল্টেজটাকে বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে তোমার প্রাইমারি কয়েল অর্থাৎ মুখ্য যে কয়েল আছে সেটা থেকে তোমার গৌণ কয়েলের মানে বা সেকেন্ডারি অংশটায় তোমার হচ্ছে পাক সংখ্যাটা বেশি থাকে। এটা হচ্ছে গিয়ে আমার স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। সেমভাবে স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে কী করা হচ্ছে, বলা হচ্ছিল ভোল্টেজ বাড়ানো এবং কমানোর উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে ট্রান্সফরমার দুই প্রকার। তাহলে স্টেপ ডাউনের ক্ষেত্রে কি হবে, বাড়তি ভোল্টেজ বেশি ভোল্টেজেরটাকে আমার স্থানান্তরিত করে সেটা দ্বারা কী করা হচ্ছে, কমানো হচ্ছে। এবং এই ক্ষেত্রে প্রাইমারি কয়েলের যে পাক সংখ্যা সেটা অপেক্ষা সেকেন্ডারি যে আমি কয়েলটা ব্যবহার করছি সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যাটা কি হচ্ছে, বেশি থাকছে। তার মানে আমি ট্রান্সফরমারের ক্ষেত্রে কয় প্রকারের ট্রান্সফরমার, কেন স্টেপ আপ ট্রান্সফরমার হয়, কেন স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়, মূলত যে ভোল্টেজের উপর ডিপেন্ড করে সেই বিষয়টাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী অংশটায় দেখো, অনেক দিন পর মনে হয় এত কথা বলে 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 তোমাদের সাথে মানে তোমাদের সামনে তুলে ধরছি। আসলে জানি না কতটুকু কি পারছি, তবে আমি আমার অবস্থান থেকে ট্রাই করছি। ভুল ত্রুটি থাকবে, সামনে হয়তো বা আরও ভালো কিছু হবে। তো যাই হোক, ট্রান্সফরমার পড়লাম, এর পরবর্তীতে আরও কিছু অংশ আমার খুব অল্প করে পড়ে ফেলব। সেটা হচ্ছে ডায়োডের কথাটা বলা হচ্ছে। দেখো, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের যথাযথ সংযুক্তির মাধ্যমে তোমার একটা জংশন ডায়োড বা ক্রিস্টাল ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োডটা গঠন করা হচ্ছে। এবং এটা দিয়ে কি করা হচ্ছে, একদিকে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং অন্যদিকে তোমার একই মানে খুব কম একই প্রকৃতির কিন্তু খুব নগণ্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। তার মানে ডায়োডের ক্ষেত্রে আমার কি হচ্ছে, একটা তোমার পি টাইপ ও একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমার কি করতে হবে, যথাযথ প্রক্রিয়ায় কিন্তু সংযুক্ত দিতে হবে। এবং এর ফলশ্রুতিতে আমার হচ্ছে একদিকে খুব সহজে অধিক বিদ্যুৎ প্রবাহিত হবে এবং অন্যদিকে কম বিদ্যুৎ প্রবাহিত হবে। এবং ডায়োড হলো সলিড স্টেট সুইচের সবচেয়ে যে সরল আকৃতি, যা সহজে ওপেন মানে হচ্ছে খুব সহজে কন্ডাকশন এবং খুব সহজে তোমার হচ্ছে খুব মানে নন কন্ডাক্টিং এবং কন্ডাক্টিং অংশটা খুব সহজেই
করা যেতে পারে ডায়োডের মাধ্যমে। এবং ডায়োডটা কিন্তু আমাদের হচ্ছে এখনকার ইলেকট্রনিক্স যে সার্কিটগুলো আছে, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলোতে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ডায়োড সম্পর্কে আমরা জেনে ফেললাম। এর পরবর্তী অংশটায় আমি যাচ্ছি ভোল্টেজের যে উৎস। ভোল্টেজের উৎসটা কি, যে ডিভাইস, উৎসটা কি, যে ডিভাইস বা যে জায়গা থেকে তোমার অবিরতভাবে হচ্ছে আমি ভোল্টেজটা পেয়ে থাকি, সেই যে অবস্থানটা, সেই যে ডিভাইসটা, সেই ডিভাইসটাকে আমি বলতে পারছি ভোল্টেজ উৎস। তো ভোল্টেজ উৎসের ক্ষেত্রে ডিসি ভোল্টেজ উৎস আছে, এসি ভোল্টেজ উৎস আছে। যেহেতু আমি হচ্ছে ডিসি এসি নিয়েই পড়ছি, ডিরেক্ট অংশ এবং অল্টারনেটিং অংশ নিয়ে পড়ছি, তাহলে ভোল্টেজের ক্ষেত্রেও হচ্ছে তোমার হচ্ছে ডিসি উৎস আছে, এসি উৎস আছে। তো ডিসি উৎসটা কি, ডিসি উৎস মানে কি, যে ডিভাইস অবিরতভাবে ডাইরেক্ট ভোল্টেজ আউটপুট উৎপাদন করে, সেটাকে বলা হচ্ছে ডিসি ভোল্টেজ উৎস। সে কী করছে, ডাইরেক্ট ভোল্টেজ আউটপুট তোমার উৎপাদন করবে। যেমন নর্মাল যে আমরা সেলগুলো পেয়ে থাকি বা ডিসি জেনারেটর, সেল মানে কি, ব্যাটারিগুলো যে ব্যবহার করি, ড্রাই সেলগুলো ব্যবহার করা হচ্ছে, আমরা সেটা রিমোটের ব্যাটারিতে ব্যবহার করছি। তো এগুলো হচ্ছে গিয়ে কিন্তু তোমার ডিসি উৎস বা ডিসি জেনারেটর। সেমভাবে এসি উৎসর ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে ডিভাইসটা অবিরতভাবে অল্টারনেটিং তোমার ভোল্টেজের আউটপুট প্রদান করে, তাহলে সেই ধরনের তোমার যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসটাকে আমি বলছি এসি ভোল্টেজ উৎস। তো এসি ভোল্টেজ উৎসটার একটা নর্মাল উদাহরণ হচ্ছে এসি জেনারেটর। আর ছোট্ট দুইটা তিনটা আমার সংজ্ঞা জাতীয় অংশটা আছে, সেই অংশটা তোমাদের সামনেই করছি। আরেকটা বিষয় হচ্ছে ধ্রুব ভোল্টেজ উৎস। ধ্রুব মানে হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স। ধ্রুব মানে ধ্রুবক তো আমরা কনস্ট্যান্ট দিয়ে বলি। তাহলে এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে ভোল্টেজটা উৎসের অভ্যন্তরীণ ইম্পিডেন্স এবং বাহ্যিক লোড ইম্পিডেন্সের তুলনায়, মানে যে ভোল্টেজের ক্ষেত্রে যে অভ্যন্তরীণ ইম্পিডেন্স আছে, সেই ইম্পিডেন্স এবং বাহ্যিক যে ইম্পিডেন্স আছে, সেই ইম্পিডেন্সের তুলনায় যদি অনেক কম থাকে, তাহলে সেটাকেই বলা হচ্ছে গিয়ে তোমার ধ্রুব ভোল্টেজ উৎস। প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে তোমার সার্কিটের অভ্যন্তরীণ ইম্পিডেন্স এবং হচ্ছে বাহ্যিক যে লোড ইম্পিডেন্স, বাইরে থেকে যে আমার লোড ইম্পিডেন্সটা থাকবে, সেই দুইটার একটা ডিফারেন্স থাকবে। এই ক্ষেত্রে যদি তোমার হচ্ছে অভ্যন্তরীণ ইম্পিডেন্সটা কম থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ধ্রুব ভোল্টেজ উৎস। যদি ধ্রুব কারেন্ট উৎসর কথা বলা হচ্ছে, তাহলে তোমার এইটার ক্ষেত্রে উৎসের অভ্যন্তরীণ তোমার ইম্পিডেন্স এবং বাহ্যিক যে লোড ইম্পিডেন্সের তুলনায় যদি অনেক বেশি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ধ্রুব কারেন্ট উৎস। প্রথমটার ক্ষেত্রে তোমার উৎসের অভ্যন্তরীণ ইম্পিডেন্স বাহ্যিক লোড ইম্পিডেন্সের তুলনায় তোমার কম ছিল, দেখেই তাকে আমার বলা হচ্ছে ধ্রুব ভোল্টেজ উৎস। দ্বিতীয়টার ক্ষেত্রে আমার কনস্ট্যান্ট কারেন্ট তোমার সোর্স তখনই বলা হচ্ছে যখন হচ্ছে ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ যে ইম্পিডেন্স আছে, সেটার তুলনায় বাহ্যিক যে ইম্পিডেন্সটা দেওয়া হচ্ছে, বাইরে থেকে যে লোড করা হচ্ছে ইম্পিডেন্সটা, সেটা অনেক বেশি হলে সেটাকে বলা হচ্ছে তোমার কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। কয়েকটা ইলেকট্রনিক সার্কিট আছে, আমরা এগুলো পড়বো। রেকটিফায়ারের কথা পড়বো, অ্যাম্পলিফায়ারের কথা পড়বো। রেকটিফায়ারের একটা বড় কাজ হচ্ছে সে এসিকে ডিসিতে কনভার্ট করে। আবার অ্যাম্পলিফায়ার কি করছে, অ্যাম্পলিফায়ারটা ইলেকট্রনিক সিগন্যালটাকে শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। অসিলেটর কি বলা হচ্ছে, এটা ডিসিকে এসিতে কনভার্ট করে। লাস্ট একটা অংশ সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব। এবং ভ্যাকুয়াম টিউব নিয়ে আমরা কিন্তু একটা পুরো ক্লাসই করতে পারবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, কিন্তু আজকে আমি জাস্ট একটু বলে দিই ভ্যাকুয়াম টিউবটা কি। ভ্যাকুয়াম টিউবটা হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে ইলেকট্রন কারেন্টটা প্রবাহিত হয়। এবং কি করা হচ্ছে, যে এই যে ইলেকট্রনিক ডিভাইসটা আছে, সেটার মধ্য দিয়ে তোমার এটা কি শূন্য মাধ্যম, সেই শূন্য মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু হচ্ছে ইলেকট্রন কারেন্টটা প্রবাহিত হচ্ছে, যার জন্য এটা যেহেতু মাধ্যমটা শূন্য, সেই জন্য এটাকে বলা হচ্ছে ভ্যাকুয়াম টিউব। এবং এই ভ্যাকুয়াম টিউবটা মূলত 4 ধরনের হয়। তোমার হচ্ছে শূন্য ডায়োড, শূন্য ট্রায়োড, শূন্য ট্যাট্রোড এবং হচ্ছে শূন্য প্যান্ট্রোড। তো জিরো তোমার হচ্ছে
ভ্যাকুয়াম ডায়োড, ভ্যাকুয়াম ট্রায়োড, ভ্যাকুয়াম টেন্ট্রোড এবং ভ্যাকুয়াম পেন্ট্রোড। এগুলো হচ্ছে আমার ভ্যাকুয়াম টিউব নিয়ে কথা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই ক্লাসটা থাকবে। আসলে ক্লাসটা কতটুকু তোমাদের উপকার হবে আমি আসলে বুঝতে পারছি না, কিন্তু তারপরও আমাদের যেহেতু ইলেকট্রনিক্স অংশটা পড়ানোর ক্ষেত্রে আমার সংজ্ঞাগুলো অনেক বেশি জরুরি। আমি যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে আমার এই প্রতিটা অংশই আস্তে আস্তে আমাদের দরকার হবে, এবং আমি সার্কিটটা বোঝার ক্ষেত্রে আমার কাজে লাগবে, যার জন্য তোমাদের এটা মূলত একটা ভাষার ক্লাস হয়ে গেল। তোমরা বাসায় থাকবে, নিরাপদে থেকে পড়াশোনা করবে, এবং হচ্ছে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ আমাদের সামনে কি আছে আমরা এখনও জানি না, তবে সামনের দিনগুলো যেন আমাদের ভালো কাটে সেই প্রত্যাশায় ভালো থেকো তোমরা।